যে এই রাষ্ট্রের মালিক আমি, এই রাষ্ট্রের ভালোতেও আমার যায় আসে, খারাপ হলেও আমার যায় আসে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমার বক্তব্য আছে। আই এম নট সিম্পলি হ্যাপি উইথ দ্য গভর্নেন্স অ্যান্ড দ্য রিপাবলিক হাউ ইট হ্যাজ বিন গভর্নড উইথ। এই কথাটা বলতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনার নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষের আচরণগুলো সাধারণ না, স্বাভাবিক না। প্রচন্ড রকম অস্থিরতা এই সমাজে কাজ করছে। সবাই দেখবেন প্রচন্ড অসন্তুষ্ট, বিরক্ত, কেমন যেন এমন একটা ভাব নিয়ে চলেন, কোনো কিছুর প্রতি তার কোনো সন্তুষ্টি নাই। বাংলাদেশে 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। আপনি 3টা উচ্চমানের দুর্নীতি পরায়ণ পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে। 3টা পদ্মা সেতু করতে পারতেন যে পরিমাণ আমার ছেলেমেয়েরা ইয়াবা সেবন করতেছে। এই সমাজে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেবার জন্য ক্রসফায়ারের শিকার হয়েছে। এই সোনার বাংলায় শুধুমাত্র ভোট দিতে রাজি হয় নাই, জাল ভোট দিতে রাজি হয় নাই বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। 6,500 নাগরিকের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 56 বছরের সবচেয়ে ভয়ঙ্কর 4টা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, 24-এর গণহত্যা, রাজনৈতিক দলগুলোর উপরে জুলুম, নির্যাতন, গুম খুনের যে গণহত্যা আমরা দেখেছি। গত 17-18 বছরে ওই বাংলাদেশ বদলে যাবার জন্য আবু সাইদ মুগ্ধদেরকে বুকের কলিজাকে সামনে রেখে গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, বলতে হয়েছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই কথা বলবার মধ্য দিয়ে মুগ্ধরা আহত, শহীদ হয়ে যাওয়া লড়াইরত যোদ্ধাদেরকে পানি দিতে দিতে এসে এসে জীবন দিয়ে গেছে এই রিপাবলিকের জন্য। এটা বলবার জন্য যে এই রিপাবলিকে আমরা রামিসা দেখতে চাই না, আসিয়া দেখতে চাই না, তনু দেখতে চাই না। এবং দেখেন, এত পরিমাণ মাদক নিয়ে আলোচনা হচ্ছে। এই মাদক কারবারি কারা? বাংলাদেশের প্রত্যেকটা মাদক ব্যবসার সাথে সরকারি দল জড়িত, প্রত্যেক জায়গায় জড়িত। যেই যে পিচ্চি রাজাকে গ্রেফতার করেছেন, হাসতে হাসতে সে পুলিশের গাড়িতে উঠতেছে। পিচ্চি রাজারা কি শুধু পিচ্চি থাকে? ওরা বড় হয় না, ওরা সংসদে যায় না, ওরা ক্যাবিনেটে বসে না। এই মাদক ব্যবসায়ী রাজারাই তো বাংলাদেশকে আজকে লুটে পুটে খাচ্ছে। যেই মাদক ব্যবসায় পিচ্চি রাজার প্রজাতন্ত্রে আমরা সবাই এখনো প্রজা হয়ে বসবাস করছি। এবং ওর জন্য এটা প্রজাতন্ত্র, কারণ ও হাসে, কারণ ও জানে যে এই প্রজাতন্ত্রের মালিক ও যাবে বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বাটপার, ক্রিমিনাল, টাউট লয়াররা ফ্রন্ট সাইডে 10 জন 15 জন যাবে ওর জামিনের জন্য। ও একদিনে 15-20 লাখ টাকা খরচ করে জামিনে বের হয়ে আসবে। কিন্তু বিনামূল্যে, বিনা বেচারে যারা মাসের পর মাস, বছরের পর বছর জেল খাটবে, তার জন্য এখানে এই রাষ্ট্রে কোনো বিচার পাবেন না। অতএব সেই রাষ্ট্র যে প্রজাতন্ত্র না, এই রাষ্ট্র যে আমার হয়ে ওঠে নাই, এর প্রত্যেকটা কাঠামোর মধ্য দিয়ে দেখলে পরে আপনি বুঝবেন যে এই রাষ্ট্র আমার না। মাদক ব্যবসায় শুধু দেখেন, ফেন্সিডিলের ব্যবসা বিএসএফ এর নেতৃত্বে হয়। ইয়াবার ব্যবসা করে হচ্ছে বার্মার গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই এর মতো বার্মার যে মিলিটারি গোয়েন্দা সংস্থা আছে, তার নেতৃত্বে এটার প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং এবং পাচার, পুরো ইয়াবার ব্যবসাটা হলো মিয়ানমারের এই জান্তারা করছে। এর সাথে যোগ হয়েছে আরাকানে, রাখাইনে যারা আজকে আরাকান আর্মির নামে স্বাধীনতা যুদ্ধের ব্যবসা করতেছে। বাংলাদেশে 60,000 কোটি টাকার ইয়াবা লেনদেন, খাওয়া দাওয়া, সেবন হচ্ছে। আপনি 3টা উচ্চমানের দুর্নীতি পরায়ণ পদ্মা সেতু করতে পারতেন এই টাকা দিয়ে। 3টা পদ্মা সেতু করতে পারতেন যে পরিমাণ আমার ছেলেমেয়েরা ইয়াবা সেবন করতেছে, ফেন্সিডিল। এবং যেই লেভেলের আচার আচরণ আমরা দেখতে পাচ্ছি, মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এমন পুলিশ অফিসার এবং এক্সপার্টরা আমাদেরকে বলেছে যে মাদকের সাথে ইদানিং এমন এমন এলিমেন্ট যোগ করা হচ্ছে যেই উপকরণগুলো আপনাকে কিছুক্ষণের জন্য তটস্থ করে দেয়, মানসিকভাবে বৈকল্য করে দেয়, এবং তখন আপনাকে হিপনোটাইজ করে যে কোনো একটা কাজ করানো সম্ভব। ওই ডোজটা দিয়ে বলা হবে ওকে খুন করো, ওকে মারো, ওকে ধর্ষণ করো।
অতএব এই যে পুরো প্রকল্প মাদকের, এইটা যে একটা আমার রিপাবলিক বিরোধী জায়গা, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছি, আপনাদেরকে এটা ডিল করতে হবে। শুধুমাত্র আমাদেরকে বুঝবাস দিয়েন না, তাকে তো গ্রেফতার করা হয়েছে, 7 দিনের ভিতরে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই গ্রেফতার করার নাটক, 7 দিনের ভিতরে চার্জশিট দেবার নাটক সোনার বাংলায় আমরা দশকের পর দশক, বছরের পর বছর ধরে দেখেছি। তাই এটা এই কাঠামোকে যতদিন পর্যন্ত আমরা ভাঙতে না পারছি, অতদিন পর্যন্ত শুধু বিচারের দাবিটা শুধুমাত্র দিন তারিখে, দিবসে, মাসে আটকে রাখার মধ্য দিয়ে রামিসাদেরকে আমরা বাঁচাতে পারবো না। ফাইনালি যেটা বলছি সেটা হচ্ছে, সমাজ কাঠামো ভেঙে যাচ্ছে। এই ঘটনাগুলো 70-এর দশকে কেন হয় নাই, 80-র দশকে কেন হয় নাই? তথ্য প্রযুক্তি, পরিবার ভেঙে যাওয়া, নীতি নৈতিকতার ব্রেকডাউন, টোটাল সোশ্যাল মোরাল ব্রেকডাউন হচ্ছে এই সমাজে, যেটা নিয়ে আমাদের রাজনীতিবিদ, চিন্তক, সিভিল সোসাইটি কাঠামোগতভাবে কেউ সেটা নিয়ে আলাপ করছেন না। আমি আহ্বান করব, যারা আলেম ওলামায়ে কেরাম আছেন, মসজিদ মাদ্রাসার ইমাম খতিব আছেন, সমাজের বুদ্ধিজীবী আছেন, পুরোহিত আছেন, গির্জায় মন্দিরে যারা প্রার্থনা লিড করেন, সবাই যার যার জায়গা থেকে এই বিষয়গুলোতে আওয়াজ তোলেন। এইটা শুধুমাত্র বিচার করে সমস্যার সমাধান করা যাবে না। এই যে টোটাল সভ্যতাগত মানবিক বৈকল্য নষ্ট হয়ে গেছে একটা সমাজের, এবং যেটাকে আরো বেশি এক্সপিডাইট করেছে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা। ইউরোপে যারা হিটলার এবং মুসোলিনির নাৎসিজম এবং ফ্যাসিবাদ নিয়ে গবেষণা করেছে, তারা তাদের ফাইন্ডিংসে তারা দেখিয়েছে, লম্বা সময় যদি একটা জনপদের মানুষ বদ্ধ জায়গায় থাকে, মত প্রকাশ করতে না পারে, স্বাধীনভাবে চিন্তা করতে না পারে, কথা বলতে না পারে, তখন তাদের ভিতরে অনেক ধরনের মানসিক রোগ বৈকল্য ধারণ করে। যেই জিনিসগুলো আমরা গত 17 বছর থেকে 20 বছরের ভিতরে এক্সপিডাইট হতে দেখেছি, এই সমাজে শুধুমাত্র একটা ফেসবুকে স্ট্যাটাস দেবার জন্য ক্রসফায়ারের শিকার হয়েছে। এই সোনার বাংলায় শুধুমাত্র ভোট দিতে রাজি হয় নাই, জাল ভোট দিতে রাজি হয় নাই বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। 6,500 নাগরিকের লাশ পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গত 56 বছরের সবচেয়ে ভয়ঙ্কর 4টা গণহত্যা আওয়ামী ফ্যাসিবাদের আমলে আমরা দেখেছি। পিলখানা গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, 24-এর গণহত্যা, রাজনৈতিক দলগুলোর উপরে জুলুম, নির্যাতন, গুম খুনের যে গণহত্যা আমরা দেখেছি। এবং এই পরিবেশের মাধ্যমে যেটা হয়েছে, বাংলাদেশের জনগণকে তার মত প্রকাশ করবার যে স্বাধীন সত্তা দেওয়া দরকার ছিল, স্পেস দেওয়ার দরকার ছিল, সেই স্পেসটাকে তারা নষ্ট করে দিয়েছে। এবং ফ্যাসিবাদের গবেষকরা বলেছেন, এই স্পেসের মধ্য দিয়েই হচ্ছে মানসিক বৈকল্য তৈরি হয়। তাই আমরা যারা লম্বা সময় বাইরে থেকেছি, আমরা এসে দেখেছি বাংলাদেশের সাধারণ মানুষের আচরণগুলো সাধারণ না, স্বাভাবিক না। প্রচন্ড রকম অস্থিরতা এই সমাজে কাজ করছে। সবাই দেখবেন প্রচন্ড অসন্তুষ্ট, বিরক্ত, কেমন যেন এমন একটা ভাব নিয়ে চলেন, কোনো কিছুর প্রতি তার কোনো সন্তুষ্টি নাই। অতএব এই রাষ্ট্র কাঠামো আমাকে যে কন্টিনিউয়াসলি একটা প্রেশার, একটা ভলাটাইল সাসপেনশনের মধ্যে রেখেছে, এই রাষ্ট্রের মধ্য দিয়ে আমার যে মানসিক বিকাশ হবার প্রয়োজন ছিল, সেই বিকাশ আমরা গত 20 বছরে দেখতে পাই নাই, বরং পিছনের দিকে নিয়ে গেছে। তাই আজকে এই রামিসা ফেনোমেনা আকারে পড়া দরকার আমাদেরকে। এইটা শুধুমাত্র একটা ঘটনা আকারে পড়ে এই সমাজ কাঠামোর বৈকল্য, এই সমাজ কাঠামোর ভেঙে পড়া জায়গা থেকে রিপাবলিক করে নিয়ে আসা, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ বানানোর যে লড়াই, সেই লড়াইতে ফিরায় নিয়ে আসাটা কোনো চারটিখানি সহজ আলাপ হবে না। তাই আজকে দেখেন, আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে এই যে নাগরিক সত্তার কলাপস হয়েছে, এইরকম একটা ঘটনায় যেখানে আজকে শহীদ মিনারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবার কথা ছিল, কিন্তু এই রাষ্ট্রের নাগরিক সত্তা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তারা রাস্তায়, ঘাটে, বাজারে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, শহীদ মিনারে প্রতিবাদ করতে আসার প্রয়োজনীয়তা পর্যন্ত মনে করে নাই। তাহলে আজকে আপনারা যারা বেঁচে আছেন, আপনাদের যাদের ঘরের সন্তান আছে, আপনার সন্তানটা যদি আগামী দিনে রামিসা হয়, বাংলাদেশের চেহারাটা আজকের মতোই হবে।
অতএব সেটা মাথায় রাখতে হবে যে আজকে যদি আপনি অন্যের জন্য লড়াই না করেন, আপনি অন্য আরেকজনের রামিসার জন্য, তনুর জন্য, আসিয়ার জন্য যদি পথে না নামেন, আপনি যেদিন তনু আসিয়া হয়ে যাবেন, আপনার মেয়ে যেদিন রামিসা হয়ে যাবে, সেদিন আপনার জন্য লড়াই করতে সোনার বাংলায় কেউ নামবে না। তাই এই রিপাবলিক হবার শর্ত হচ্ছে আপনাকেও নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে প্রত্যেক দিন যে এই রাষ্ট্রের মালিক আমি, এই রাষ্ট্রের ভালোতেও আমার যায় আসে, খারাপ হলেও আমার যায় আসে, এবং রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় আমার বক্তব্য আছে। I am not simply happy with the governance and the republic how it has been governed with. এই কথাটা বলতে পারার মধ্য দিয়ে হচ্ছে আপনার নাগরিক সত্তার প্রমাণ দিতে হবে। যদি আপনারা রাষ্ট্র আকারে, নাগরিক আকারে এটার প্রমাণ দিতে না পারেন, শুধু বোধ করবেন আমরা বিচার চাইবো, অনলাইনে একটা স্ট্যাটাস দিব আর বাংলাদেশ বদলে যাবে, এটা হচ্ছে বোকার স্বর্গে বাস করার মতো। সেই বাংলাদেশ বদলে যায় নাই গত 17-18 বছরে। ওই বাংলাদেশ বদলে যাবার জন্য আবু সাইদ মুগ্ধদেরকে বুকের কলিজাকে সামনে রেখে গুলির সামনে দাঁড়াতে হয়েছিল, বলতে হয়েছিল বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। ওই কথা বলবার মধ্য দিয়ে মুগ্ধরা আহত, শহীদ হয়ে যাওয়া লড়াইরত যোদ্ধাদেরকে পানি দিতে দিতে এসে এসে জীবন দিয়ে গেছে এই রিপাবলিকের জন্য। এটা বলবার জন্য যে এই রিপাবলিকে আমরা রামিসা দেখতে চাই না, আসিয়া দেখতে চাই না, তনু দেখতে চাই না। এবং সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের রিপাবলিক গড়বার কালেকটিভ লড়াই। এটাই হচ্ছে মুক্তির লড়াইয়ের স্টেজ আফটার স্টেজ, যেটার জন্য আমাদেরকে লড়ে যেতে হবে। আসেন সবাই মিলে সেই লড়াইয়ের পথে অগ্রগামী হই, যার যার জায়গা থেকে আমার রোল প্লে করি, নাগরিক সত্তায় উদ্ভাসিত হই। তখনই শুধুমাত্র আপনার স্বপ্নের লাল পতাকার বাংলাদেশকে আগামী দিনে আপনারা দেখতে পাবেন।